আজকে শুরু করে দিই। লেবারের স্টেজ পড়াবো। লেবারের স্টেজ বা স্টেজ অফ লেবার, ঠিক আছে। লেবারের স্টেজ মানে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করে নর্মাল ডেলিভারি কিভাবে হয় সেইটার স্টেজটা আমাদের পড়ানো হবে, স্টেজ অফ লেবার, ঠিক আছে। স্টেজ অফ লেবার অর্থ হলো আমরা লেবার হচ্ছে মানে সোজা কথা বাচ্চা মানে হওয়ার জন্য যে বেদনা শুরু হয় তার থেকে পুরো ফুল আউট হওয়া পর্যন্ত যে স্টেজটা কমপ্লিট করা হয়, যে বাচ্চা ডেলিভারির সোজা কথা স্টেজ, সেইটাই হচ্ছে লেবারের স্টেজ, ঠিক আছে। তাহলে এই স্টেজকে আমরা কিভাবে হয়, একটা মার 9 মাস 7 দিন একটা বাচ্চা পেটে থাকে, ঠিক আছে। ইউটেরাসে থাকে, ইউটেরাসে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে 9 মাস 7 দিন যখন পূর্ণ হয়ে যায় তখন তাকে নর্মাল ডেলিভারি হওয়ার উপযুক্ত সময় চলে আসে। এটা বলা হচ্ছে 7 দিন আগেও হতে পারে পরেও হতে পারে, ঠিক আছে। তাহলে 9 মাস 7 দিন, যেখান থেকে আমি এলএমপি পড়াইছি না, ইডিডি পড়াইছি না, এলএমপি থেকে 9 মাস 7 দিন দূরত্বে যেয়ে বাচ্চাটা সম্পূর্ণ ম্যাচিউর হয়ে যাবে, 40 সপ্তাহ হয়ে যাবে, তখন তার যে কোনো সময় মার ব্যথা উঠতে পারবে, ন্যাচারালি নর্মাল ডেলিভারি হবে, ঠিক আছে। ঠিক আছে, নর্মাল ভেজাইনাল ডেলিভারি, এনভিডি। এটাকে আমরা বলবো কি নর্মাল ভেজাইনাল ডেলিভারি। এটা কিন্তু সিজার না, যেটা জনিপথ থেকে যে বাচ্চাটা নর্মালি ডেলিভারি হবে সেটাই হলো নর্মাল এনভিডি বলবো, ঠিক আছে। এই এনভিডির লেবারের স্টেজ হলো 3টা, ঠিক আছে। তাহলে লেবারের স্টেজ 3টা কি কি? তাহলে ফার্স্ট স্টেজ, তাহলে 3টা স্টেজের মধ্যে আমরা ভাগ করি ফার্স্ট স্টেজ। এই ফার্স্ট স্টেজটা কি হবে, একটা মার লেবার ব্যথা শুরু হলো, তাহলে শুরু হওয়ার পরে তার প্রথমে কি হবে, ব্যথা হবে, প্রচণ্ড রকম ব্যথা হবে তলপেটে, ঠিক আছে। এই ব্যথাটা আপনার ছেড়ে দেবে, আবার শুরু হবে, সোজা কথা ক্রাম্পিং পেইনের মতন, যে লেবারের পেইনটা এরকম ধরে রাখবে আবার ছেড়ে দেবে, আবার ধরে রাখবে আবার ছেড়ে দেবে, মানে একবারে যদি ধরে রাখে তাহলে বাচ্চার পরে সম্পূর্ণরূপে চাপ পড়ে, ঠিক আছে। কারণ এই যে ইউটেরাসটা যখন চাপ দেয়, ইউটেরাসের ভিতরে কি আছে, একটা বাচ্চা আছে, সেটাকে বের হওয়ার জন্য চাপ দেয়। তাহলে এই যে চাপটা কন্টিনিউয়াসলি যদি থাকে তাহলে কি হবে, বাচ্চার পরে চাপ পড়বে না। সৃষ্টিকর্তায় দেখেন ব্যথাটা চাপ দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, রিল্যাক্স করতেছে আবার চাপ দিচ্ছে। তাহলে যখন চাপ দেবে দেখবেন তলপেটে হাত দিলে, এটা হলো ট্রু লেবার পেইন, ফলস লেবার পেইন নামে একটা শব্দ আছে, যে এই ব্যথাটা কি বাচ্চা হওয়ার ব্যথা না এমনি নর্মাল ব্যথা। অনেক কারণে দেখা যাচ্ছে তো তলপেটে ব্যথা হতে পারে, মহিলাদের দেখা যাচ্ছে 8 মাস 8.5 মাস হয়ে গেছে বা 9 মাস হয়ে গেছে, দেখা যাচ্ছে হঠাৎ করে ব্যথা উঠছে, কিন্তু এই ব্যথাটা যে বাচ্চা হওয়ার ব্যথা নাও হতে পারে। এটাকে আমরা বলি ট্রু লেবার পেইন আর ফলস লেবার পেইন, ঠিক আছে। আমরা এটা দুটো ভাগ করা হয়, তার মধ্যে একটা ভাগ বলা হচ্ছে যে ট্রু লেবার পেইনে যখন ব্যথা উঠবে তখন তলপেটে হাত দিলে মনে হবে ইউটেরাসটা অনেক শক্ত হয়ে গেছে, ঠিক আছে, হাত দিলেই বোঝা যাবে অনেক শক্ত। আর ফলস লেবার পেইন মানে ব্যথা হবে কিন্তু পেটে হাত দিলে মনে হবে যে শক্ত হয়নি, তাহলে সে বাচ্চা হওয়ার ব্যথা না ওঠে। ট্রু লেবার পেইন মানে সত্যিকারে বাচ্চা হওয়ার ব্যথা, আর ফলস লেবার পেইন এটা হলো আলাদা, মানে এতে নাই মনে হয়, তাই না। ট্রু লেবার পেইন ফলস লেবার পেইন মনে নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। ট্রু লেবার পেইনে যেটা বাচ্চা, ট্রু মানে কি সঠিক বাচ্চা হওয়ার যে বেদনা, আর ফলস লেবার মানে মিথ্যা, মানে এমনিই কোনো কারণে দেখা যাচ্ছে প্রস্রাবে তলপেটে ইনফেকশান হয়েছে, তলপেটে প্রস্রাবে ইনফেকশান হওয়ার কারণে ব্যথা উঠছে, ঠিক আছে, বা অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে, সেটা বাচ্চা হওয়ার ব্যথা না, কিন্তু তার বাচ্চা আছে, সে প্রেগনেন্ট, তার দেখা যাচ্ছে 8.5 মাস বা 9 মাস তার প্রেগনেন্সির সময় চলতেছে। তাহলে আমরা বুঝবো কীভাবে যে এই ব্যথাটা কি তার ব্যথা উঠছে, সেই ব্যথাটা কি তার বাচ্চা হওয়ার ব্যথা না বাচ্চা হওয়ার ব্যথা না, ঠিক আছে। এটি একটা কারণ দেখলেই বোঝা যায় কম বেশি, সেটা তার তলপেটে হাত দেবেন, যখন তার ব্যথা উঠবে দেখবেন যে ইউটেরাসটা বা তলপেটে যে আমাদের জরায়ুটা থাকবে এটা দেখবেন হার্ড হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে, আবার যখন রিল্যাক্স করবে তখন দেখবেন যে ওটা নরম হয়ে গেছে। আর ফলস লেবার পেইনে ব্যথা উঠছে কিন্তু তলপেটে হাত দিলে দেখবেন ওইভাবে শক্ত হচ্ছে এবং নরম হচ্ছে, ছেড়ে দিচ্ছে, এরকম কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে কাজেই বোঝা গেল ট্রু লেবার পেইন ফলস লেবার পেইন কাকে বলে, ঠিক আছে। আরও অনেক কারণ আছে, সেগুলো না, আমি জাস্ট একটা কারণই দিলাম। তাহলে এরকম যখন ব্যথা উঠবে, তাহলে ফার্স্ট স্টেজ হলো যখন থেকে ব্যথা শুরু হবে তার থেকে আমার জরায়ুর মুখ, জরায়ু কি উপর হওয়া কলস, ওইখানে দেখেন একটা বাচ্চা যেখানে রয়েছে
উপর হওয়া কলস হলো জরায়ু, ঠিক আছে, ওর ভিতরে বাচ্চা দেখেন থাকে। এবার এই জরায়ের মুখ থাকে, ঠিক আছে, এখানে জরায়ের মুখ, এই যে এইখানে দেখেন সার্ভিক্স, এখানে সার্ভিক্সের মুখ দেওয়া আছে, এই যে নিচের এই দেখেন সার্ভিক্স, এইটা লেজার পেইন্টটা নেই, ঠিক আছে, জরায়ুর, ঠিক আছে। আমাদের জরায়ু হলো উপর হওয়া একটা কলসের মতন, তাহলে ওইটার ভিতরে আমাদের একটা বাচ্চা অবস্থান করে, ঠিক আছে। মেইন কাজ তো বাচ্চাটা বের করা, এটাই হলো মেইন কাজ। তাহলে হচ্ছে আমাদের যখন ব্যথা উঠবে তখন হচ্ছে কি জরায়ু কন্ট্রাকশান শুরু হয়, এই জরায়ু এক ধরনের চাপ তৈরি করে। এই জরায়ুর উপর অংশকে বলে আমরা ফান্ডাস, মাঝখানে হলো বডি, নিচের যে জনিপথের কাছে যে অংশ এর নাম হলো সার্ভিক্স, ঠিক আছে। তাহলে নিচের থেকে যদি ধরি তাহলে এটা হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে, মোবাইলটা ওইদিকে দেন, এটা হচ্ছে সার্ভিক্স, এটা জনিপথ যেখানে শেষ হলো, ভেজানা যেখানে শেষ হয়ে গেল, এখানে হলো শুরু হয় সার্ভিক্স, এইখানে হচ্ছে বডি, আর উপরেরটা হচ্ছে ফান্ডাস, তাহলে ফান্ডাস, বডি, সার্ভিক্স। তাহলে জরায়ুর ভিতরে থাকে বাচ্চা, তাহলে এই জরায়ুটা তখন কন্ট্রাকশান হয়, চাপ দেই, তখন কি জরায়ুর মুখ খুলে যেতে হবে, না খুলে গেলে তো বাচ্চা বের হবে না। তাহলে এখানে যখন পেইন হবে তখন এই জরায়ের মুখটা পুরোটা খুলে যেতে হবে। তাহলে পুরোটা খুলে গেলে ওটাকে আমরা বলো 4 ফিঙ্গার বা 6 সেন্টিমিটার, মানে পুরো 4টা আঙ্গুল। প্রথমে আমরা কি করি, ব্যথা উঠলে আমরা জনিপথ থেকে পারভেজানাল এক্সামিনেশন করি, মানে জনিপথ থেকে হাত দিয়ে আমরা দেখি যে জরায়ু কতটুকু খুলছে। তখন যদি 1 আঙ্গুল ঢোকে, ঠিক আছে, 1 আঙ্গুল হলো 1.5 সেন্টিমিটার করে ধরা হয়, 2 আঙ্গুল ঢুকলে 3 সেন্টিমিটার, 4 আঙ্গুল ঢুকলে 4.5 সেন্টিমিটার, 5 আঙ্গুল ঢুকলে 3 আঙ্গুল হলো 4.5, 4 আঙ্গুল হলো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার মানে ফুল ডাইলেট, মানে তাহলে বাচ্চা বেরোনোর জন্য যতটুকু খোলার দরকার হয় সেইটুকুই খুলে গেছে। কথা বোঝা যাচ্ছে? এই জরায়ুর এইখানে যে জরায়ুর মুখ থাকে, ঠিক আছে, এইখানে আমরা যখন ওই জনিপথ থেকে আমরা পরীক্ষা করে দেখব, দেখার পরে যখন দেখব একটা আঙ্গুল ঢুকতেছে ব্যথা অবস্থায়, যে বাচ্চার লেবার পেইন যখন শুরু হবে তখন আমরা চেক করে দেখি জনিপথ থেকে হাত দিয়ে যখন দেখি একটা আঙ্গুল ঢুকছে তখন আমরা 1.5 সেন্টিমিটার, 2টা আঙ্গুল ঢুকলে 3 সেন্টিমিটার, 4টা আঙ্গুল ঢুকলে 4.5 সেন্টিমিটার, আর 5টা তিনটে হলো 4.5, 4টে হলো 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার। তাহলে যখন আমরা 4টে আঙ্গুল ইজিলি ঢুকে যাবে তখন আমরা বলবো যে জরায়ু ফুল ডাইলেট হয়ে গেছে। তাহলে ফুল ডাইলেট হলে এইটা হচ্ছে কি বাচ্চা হওয়ার মূল সময়, মানে বাচ্চা হওয়ার জন্য ফুল ডাইলেট না হলে বাচ্চা বেরোবে না। জরায়ুর মুখ যদি 4 আঙ্গুল না খোলে বা 6 সেন্টিমিটার না খোলে তাহলে বাচ্চা বেরোনোর জন্য উপযুক্ত সময় হবে না। তাহলে ফার্স্ট স্টেজটা হলো আমার ব্যথা উঠবে যখন থেকে, মানে আমার এখন ধরেন ব্যথা উঠছে, কোনো মা 9 মাস 7 দিন গর্ভবতী গর্ভ অবস্থায় আছে এবং সে ফুল টাইম অফ প্রেগনেন্সি হয়ে গেছে, তখন তার ব্যথা উঠতেছে। ব্যথা উঠলে তখন সেই ব্যথা ওঠার সময় থেকে শুরু করে জরায়ের মুখ 4 আঙ্গুল খোলা পর্যন্ত, মানে ফুল ডাইলেট হওয়া পর্যন্ত যে স্টেজটা পার করে সেই স্টেজটাই হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। কথাটা কি বোঝা গেছে? মানে ব্যথা যখন থেকে শুরু হয় মার, তখন এখন হলো কয়টা বাজে, এখন ধরেন 3টে বাজে, এখন থেকে ব্যথা শুরু হলো, আর এইখান থেকে ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে 1 ফিঙ্গার লুজ হলো, তারপরে 2 ফিঙ্গার হলো, 3 ফিঙ্গার হলো, 4 ফিঙ্গার হলো, এখান থেকে 12 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে 4 আঙ্গুল খুলে গেছে জরায়ের মুখ। তাহলে এইটা হলো ফুল ডাইলেট অফ সার্ভিক্স, এই জরায়ের মুখ পুরোটাই খুলে গেছে। তাহলে আমরা এটাকে বলবো ফুল ডাইলেট অফ সার্ভিক্স। যখন এরকম একটা অবস্থা হবে তাহলে এই সময় পর্যন্ত এর ভিতরে যে সময়টা, এইটা হলো ফার্স্ট স্টেজ। এটা কি বোঝা গেছে? তাহলে ফার্স্ট স্টেজ লেবারের কি হয়, প্রথম দিকে ব্যথা ওঠে, একটা মার ব্যথা ওঠে, ব্যথা হাত দিলেই তো বোঝা যাবে তলপেট শক্ত হয়ে যাচ্ছে। তারপরে কি হবে, এক ধরনের শো হয়, তা শো জিনিসটা কি, লাল লাল পানি পানি ভাব একটা, ঠিক আছে, হালকা লালচে পানি পানি ভাব, এই যে জিনিসটা ভাঙবে, ঠিক আছে, মানে জনিপথ থেকে বেরোবে, এটার নাম হচ্ছে শো। তাহলে ব্যথা উঠবে, শো, তারপরে হচ্ছে পানি ভাঙবে, ঠিক আছে। তার প্রথমে কি হবে, ব্যথা হবে, তারপরে শো, তারপরে হচ্ছে আপনার পানি ভাঙে যাবে, ঠিক আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা মার কি হলো, কাহিনিটা হলো 3টের সময় ব্যথা উঠছে, 6টা বা 7টার দিকে দেখা যাচ্ছে, আমরা তো আঙুল দিয়ে পরীক্ষা বুঝাই দিলাম,
6টা বা 7টার দিকে দেখা যাচ্ছে কি হচ্ছে, তার হঠাৎ করে একটা ধরনের লালচে শোর জিনিসটা হলো হালকা লালচে ভাবের, ঠিক আছে, এক ধরনের পানি জাতীয় জিনিস ভেঙে আসবে, ঠিক আছে, এটাকে আমরা বলবো শো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ভাঙার পরে এরপরে কিছুক্ষণ 1-2 ঘন্টা পরে দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক পরিমাণে পানি ভেঙে গেল, ঠিক আছে, পানি ভেঙে গেল। এই যে বাচ্চা পানির ভিতরে থাকে সেই পানিটা ভেঙে গেল, কারণ এইখানে কি হয়, এইখানে হচ্ছে প্রথমে হচ্ছে শো যাবে, তারপরে হচ্ছে মেমব্রেন রাপচার হয়ে এই যে বাচ্চার উপরে যে পানি থাকবে সেই জিনিসটা বেরোয় যাবে, ঠিক আছে। এই জন্য হঠাৎ করে প্রচুর পরিমাণে পানি ভেঙে যাবে। পানি ভেঙে যাওয়ার পরে দেখবেন যে ফুল ডাইলেট হয়ে গেছে। এই যে সময় পর্যন্ত এই যে যা কাহিনী হচ্ছে, এটি হলো ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবার বোঝা গেছে গেল। এরপরে হলো সেকেন্ড স্টেজে যে কি হচ্ছে, সেকেন্ড স্টেজ। তাহলে আমার জরায়ুর মুখ খুলে গেল। এটা টাইম কত সময়, এটা হলো 12 ঘন্টা। আর এটা হচ্ছে মাল্টির ক্ষেত্রে হলো 6 থেকে 12 আওয়ার, আর প্রাইমের ক্ষেত্রে হলো 12 to 18 আওয়ার্স। তার মানে হচ্ছে কি, যদি আমরা আগে তার বাচ্চা নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে তার হলো 6 থেকে 12 ঘন্টার মধ্যে এই ফার্স্ট স্টেজ শেষ হয়ে যাবে। আর যদি তার প্রথম বাচ্চা হয় তাহলে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে, ঠিক আছে। এভারেজ টাইম হলো 12 ঘন্টা। এরপরে হচ্ছে ফার্স্ট স্টেজ আমার শেষ হয়ে গেল, কি হলো, জরায়ুর মুখটা পুরো খুলে গেল। এরপরের স্টেজ পানি ভেঙে গেল, জরায়ুর মুখ খুলে গেল, এরপরে কি হলো, বাচ্চা বের হবে, ঠিক আছে। এই সেকেন্ড স্টেজ হলো জরায়ুর মুখ খুলে যাওয়ার পরের থেকে পুরো বাচ্চাটা ডেলিভারি হওয়া পর্যন্ত যে স্টেজ পার করবে সেই স্টেজ হলো সেকেন্ড স্টেজ, ঠিক আছে। তাহলে প্রথমে ফার্স্ট স্টেজ শেষ করলাম, সেকেন্ড স্টেজে যে কি হবে, জরায়ুর মুখ খুলে গেল, এরপরে হচ্ছে বাচ্চা ডেলিভারি হবে। এবার পুরো বাচ্চাটা জরায়ুর মুখ খোলা থেকে পুরো বাচ্চাটা ডেলিভারি হওয়া পর্যন্ত যে নির্দিষ্ট সময় লাগে বা যে স্টেজটা পার হয় সেই স্টেজের নাম হলো সেকেন্ড স্টেজ। ওকে, এইটার সময় হলো 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট, এবং এটা 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এই প্রসেসটা। জরায়ুর মুখ যখন থেকে ফুল খুলে যাবে তারপরে বাচ্চা 30 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই স্টেজটা হলো সেকেন্ড স্টেজ। ওকে, এবার বাচ্চা ডেলিভারি হয়ে গেল। এরপরে ডেলিভারি হওয়ার পরে ওর ভিতরে কী থাকে, ফুল থাকলো না, বাচ্চার চারিপাশে কী থাকে, ফুল থাকে না। এই যে আমি দেখাচ্ছি না, যে এখানে প্রথমে থাকে বাচ্চা, ভিতর থেকে যদি ধরেন বাচ্চার উপরে থাকে হচ্ছে পানি থাকে, তারপরে একটা মেমব্রেন থাকে, পর্দা থাকে, তারপরে থাকে হলো আমার প্লাসেন্টা ফুল, তাহলে তার উপরে থাকে ইউটেরাস। তাহলে এখন প্রথমে পানি ভেঙে গেল, পানি ভেঙে যে বাচ্চা প্রথমে ফেটে গেল মেমব্রেন ফেটে যাওয়ার পরে পানি বেরোয় গেল, বেরোনোর পরে বাচ্চা বেরোয় গেল, কিন্তু থাকলো কি ওর উপরে, এই যে ফুল থাকে না, এই যে লাল লাল যে ফুল, আর তার উপরে থাকে হলো জরায়ু, ঠিক আছে। এরপরে এইটার নাম হচ্ছে প্লাসেন্টা। এই যে বাচ্চার উপরে যে লাল লাল যে অংশটা থাকে এটা প্লাসেন্টা, আমরা গর্ভফুল বলি, ঠিক আছে। তাহলে বাচ্চা বেরোনোর পরে এরপরে কি জরায়ু কী করতে হবে, খালি হতে হবে না, পুরো আগের মতন খালি হয়ে যেতে হবে না। তাহলে এর ভিতরে বাচ্চা বেরোয় গেল, পানি বেরোয় গেল, এর থাকলো কি অবশিষ্ট, ফুল। এই ফুল আপনার থার্ড স্টেজে হচ্ছে বাচ্চা পুরোটা ডেলিভারি হওয়ার পরের থেকে পুরো ফুল বেরোনো পর্যন্ত যে স্টেজ তার নাম হচ্ছে থার্ড স্টেজ। তাহলে কি হলো ব্যাপারটা, বাচ্চা তো ডেলিভারি হয়ে গেছে সেকেন্ড স্টেজে, তাই না। এবার থার্ড স্টেজে যে হচ্ছে বাচ্চা ডেলিভারি শেষ যখন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, বাচ্চা সম্পূর্ণ বের হয়ে গেছে, এরপরে হচ্ছে আমরা বাচ্চা বের করার পরে এরপরে হচ্ছে কি থাকলো, ফুল থাকলো ভিতরে। এই ফুলটাও তো বেরোতে হবে, না বেরোলে তো ইউটেরাসটা পূর্বের মতন খালি হয়ে যেতে হবে, ঠিক আছে, না হলে তো ডেলিভারি কিছু প্রোডাক্ট থেকে গেল। ফুলও তো ডেলিভারির একটা প্রোডাক্ট, ঠিক আছে, বা অংশ, বা ঠিক আছে, গর্ভবতী হওয়ার পরে ফুল বাচ্চা এগুলোই তো হয়েছে, তাই এগুলো না বেরোলে তো আপনার জরায়ু খালি হবে না। তাহলে আবার কি, এবার হচ্ছে পরের স্টেজে যে কি হবে, আপনার থার্ড স্টেজে যে সেকেন্ড স্টেজে হলো বাচ্চা বেরোয় গেল, বাচ্চা বেরোনোর পরে এরপরে কি হবে, বাচ্চার নাড়ি থাকবে আর ভিতরে ফুলের সাথে নাড়ির অ্যাটাচমেন্ট থাকবে। এই যে বাচ্চার নাড়ি থাকে নাভির সাথে, আর ফুলের সাথে হচ্ছে বাচ্চার এইখানে দেখেন এই যে ফুলের সাথে
বাচ্চার নাড়ির সাথে অ্যাটাচমেন্ট থাকে, আম্বিলিকাল কর্ড বলি আমরা, ঠিক আছে, যেটা হলো নাড়ি কাটতে হয় জন্মের পরে, ঠিক আছে। তাহলে আমরা এই যে আম্বিলিকাল কর্ড সহ বাচ্চা ডেলিভারি হয়ে গেল এবং কিছু অংশ ওই ফুলের সাথে লাগানো থাকলো মার সাথে ভিতরে, ঠিক আছে, জনিপথ হয়ে ইউটেরাসের ভিতরে প্লাসেন্টা যেটা অবশিষ্ট রয়ে গেছে তার মধ্যে লাগানো থাকলো, ঠিক আছে। তাহলে বাচ্চা ডেলিভারি হয়ে গেলে সেকেন্ড স্টেজ শেষ হয়ে গেল। থার্ড স্টেজে যে বাচ্চা ডেলিভারি শেষ হওয়ার পর থেকে সম্পূর্ণ ফুল বেরোনো পর্যন্ত যে স্টেজ, সেই স্টেজের নাম হলো থার্ড স্টেজ। এটার সময় কতটুকু সময়? এটার সময় 15 মিনিট, ঠিক আছে। হ্যালো রায়ন, হ্যালো, ক্লাসে আমি, ক্লাসে কেন? আমি ক্লাস নিচ্ছি, তা আসো। বা পুরোনো বাস স্ট্যান্ড, ওই যে পেরিমেডিক্যাল ডাক্তার ও নার্সিং ইনস্টিটিউট, দেখো, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে থার্ড স্টেজ, তাহলে আমার বোঝা গেল। থার্ড স্টেজ হলো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সম্পূর্ণ ফুল বেরোনো পর্যন্ত যে নির্দিষ্ট স্টেজ, সেই স্টেজটার নাম হচ্ছে থার্ড স্টেজ। এই থার্ড স্টেজ হলো 15 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। 15 মিনিটের মধ্যে এটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ফুল বেরোয় যাবে এবং কোনো কারণে যদি এই ফুল 15 মিনিটের থেকে 30 মিনিটের বেশি সময় যদি মার পেটের ভিতরে, মানে জাস্ট ওই জরায়ুর ভিতরে অবস্থান করে, ঠিক আছে, তাকে বলবো আমরা রিটেনশন অফ প্লাসেন্টা। রিটেনশন অফ প্লাসেন্টা মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে কিন্তু ফুল রয়ে গেছে, সেটা কতক্ষণ? 30 মিনিটের বেশি। যে বাচ্চা হয়ে গেছে ধরেন এখন 3টায়, 3:30টার মধ্যে ফুল সম্পূর্ণ কমপ্লিট হতে হবে। নিয়ম হচ্ছে 15 মিনিটের মধ্যে, কিন্তু 30 মিনিটের বেশি যদি হয় তাহলে আমরা বলবো রোগের নাম হচ্ছে রিটেনশন অফ প্লাসেন্টা, ঠিক আছে। এই রিটেনশন অফ প্লাসেন্টা অর্থ হচ্ছে ফুলটা ইউটেরাসের ভিতরে রয়ে গেছে এবং এতে হিউজ পরিমাণে ব্লিডিং হয়। পরবর্তীতে এই রোগী অনেক সময় দ্রুত ম্যানুয়ালি, মানে ভিতরে হাত ঢুকায় রিমুভ করতে হয়, অনেক সময় ডিএনসি করতে হয়, ঠিক আছে, এই ফুলগুলো কেটে কেটে বের করতে হয়, এটা ঝামেলার জিনিস, ঠিক আছে। ন্যাচারাল প্রসেসটা আমি পড়ালাম, অনেক সময় এর ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হবে। আর তাহলে আমরা লেবারের স্টেজ সম্পর্কে তো জানলাম, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, শর্টকাটে পড়ানোর জন্য, যেহেতু রিপিটেড ক্লাস গেল। এরপরে আমরা এপিএইচ নিয়ে একটু পড়াশুনো করি। এপিএইচ হলো অ্যান্টিপার্টাম হেমোরেজ, আমরা শর্টকাটে লিখি এপিএইচ। এখানে বড় করে লেখা আছে আপনাদের বইতে অ্যান্টিপার্টাম হেমোরেজ। অ্যান্টিপার্টাম হেমোরেজটা কাকে বলে? আমরা অ্যাবর্শনে পড়ছি, অ্যাবর্শন আমার কোনো ক্লাসে থাকলে আপনারা দেখবেন, এটা হলো 28 সপ্তাহের মধ্যে, 28 উইক্সের মধ্যে যদি কোনো মার, সেটা বাচ্চা হোক বা ব্লিডিং হোক বা যে কোনো কিছু সমস্যা হলে সেটা আমরা একটা অ্যাবর্শনের টাইপের মধ্যে চলে যাবে। 28 সপ্তাহের আগে যা কিছুই হবে, দেখা যাচ্ছে কি হলো, 28 সপ্তাহের আগে একটা মার 12 সপ্তাহ প্রেগনেন্সি, সে আসলো, সে বলল আমার পারভেজেনালি ব্লিডিং হচ্ছে, মানে জনিপথ থেকে রক্ত যাচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত? 28 সপ্তাহের মধ্যে কি যাচ্ছে? 12 সপ্তাহ অবশ্যই। তাহলে এটা যে কোনো একটা অ্যাবর্শনের টাইপই চলে যাবে, সেটা থ্রেটেড অ্যাবর্শন হোক, ইনকমপ্লিট অ্যাবর্শন হোক বা কমপ্লিট অ্যাবর্শন হোক, অনেকগুলো টাইপ আমি পড়াইছিলাম, সেটা যে কোনো একটা টাইপের মধ্যে চলে যাবে। মানে সোজা কথা, 28 সপ্তাহের আগের থেকে যদি পারভেজেনালি বা জনিপথ থেকে ব্লিডিং হয় তাহলে সেটা হলো আমরা এটা অ্যাবর্শনের টাইপের মধ্যে দেবো, যে কোনো টাইপ হতে পারে। কিন্তু 28 সপ্তাহের পরের থেকে, তাহলে আমার গর্ভবতী হলো টোটাল 40 সপ্তাহ, তাহলে 28 সপ্তাহের পরের থেকে কত? 12 সপ্তাহ পর্যন্ত বাকি থাকে না? তাহলে এই 12 সপ্তাহের মধ্যে যদি সেটা কত? 28 সপ্তাহের পরের থেকে 40 সপ্তাহের মধ্যে, মানে সোজা কথা 28 সপ্তাহের পরের থেকে যদি কোনো মার পারভেজেনালি ব্লিডিং হয় এক্সেসিভ,
সেটাকেই আমরা বলবো হলো এপিএইচ, অ্যান্টি পার্টাম হেমোরেজ। কথাটা কি বোঝা গেছে? 28 সপ্তাহের আগে হলে অ্যাবর্শন, 28 সপ্তাহের পরের থেকে 40 সপ্তাহের মধ্যে তো ডেলিভারি হয়ে যাবে তার। তাহলে এর মধ্যে যে কোনো একটা সময় যদি কোনো পারভেজানালি এক্সেসিভ ব্লিডিং হয়, যোনিপথ থেকে এক্সেসিভ ব্লিডিং হলে সেটাকে আমরা বলবো এপিএইচ। ঠিক আছে, এবার গেল এপিএইচ। এপিএইচ কেন হয়, এই ব্লিডিংটা কেন হবে? এটার অনেক কারণ আছে। যদি কেউর ফুল সার্ভিক্সের কাছাকাছি থাকে, ঠিক আছে, এখানে দেখেন এপিএইচের এখানে দেখেন এই জায়গায় দেখেন এই ফুলের বেসটা কোথায় গেছে। এই ফুলের বেসটা কিন্তু ইউটেরাসের দেখেন মাঝখানের দিকে বপন হয়েছে, ইমপ্লান্টেশন হয়েছে হলো মাঝখানের দিকে। তার মানে উপরেরটা হলো ফান্ডাস, মাঝখানে হলো বডি, নিচেরটা হলো সার্ভিক্স। এখন যদি কোনো মার সার্ভিক্সের কাছাকাছি যদি ইমপ্লান্টেশন হয়, এইখানে ধরেন এই যে ফুলটার বেসটা যদি এইখানে থাকে, তাহলে এই মার ব্লিডিং হতে পারে। ঠিক আছে, যদি গর্ভফুল নিম্ন জরায়ুতে অবস্থান হয় তাহলে কিন্তু আপনার ব্লিডিং হতে পারে। যে এই ফুলের অবস্থানটা দেখছেন, এই ফুলের বেসটা কিন্তু এই যে বডিতে আছে, মানে জরায়ুর উপরের ডুক হলো ফান্ডাস, মাঝখানে হলো বডি, নিচেরটা হলো সার্ভিক্স। সার্ভিক্স হলো যোনিপথের উপরের অংশ, সোজা কথা এই জায়গায়, এই জায়গা হলো সার্ভিক্স। তাহলে এই সার্ভিক্সের কাছাকাছি যদি এরকম ফুল বপন হয়, ইমপ্লান্টেশন হয় এইখানে, তাহলে তার ব্লিডিং হতে পারে। ঠিক আছে, সার্ভিক্সের কাছাকাছি যদি ইমপ্লান্টেশন হয়, বপন হয়, কিন্তু সবসময় হবে বডিতে, বেশিরভাগই হবে এই বডিতে। দেখেন আমি দেখাইছি এইখানে, এই যে কোনো এক পাশে, এই পাশে, ওই পাশে, যে কোনো এক পাশে। উপরের ডুক হলো ফান্ডাস, মাঝখানে বডি, বডির যে কোনো অংশে। কিন্তু এই যে যোনিপথের উপরে যে সার্ভিক্স থাকে, এখানে কাছাকাছি যদি ইমপ্লান্টেশন হয় তাহলে তার ব্লিডিং হতে পারে, এই ব্লিডিংটা। তারপরে হচ্ছে এরপরে সার্ভিক্সের যদি কোনো সমস্যা থাকে, সার্ভিক্সের যদি কোনো প্রবলেম থাকে তাহলেও ব্লিডিং হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আকস্মিক স্থানচ্যুত লাগবে না, আপনার থাকে, যদি কোনো কেউর মার ব্লিডিং ডিজঅর্ডার থাকে, যদি তার মানে রক্তক্ষরণের টেন্ডেন্সি থাকে, তার আগে থেকেই কোনো কারণে হয়তো হালকা পাতলা সমস্যা হলে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, যেরকম কি হয়, ব্লিডিং টেন্ডেন্সি বলতে হাত পা কেটে গেলে অনেকের ব্লিডিং বন্ধ হয় না। তাহলে এই ধরনের মারও কিন্তু আপনার হতে পারে, ব্লিডিং হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো 28 সপ্তাহ পরে যে ব্লিডিংটা হবে সেটা হলো এপিএইচ। এরপরে চিকিৎসা কী? চিকিৎসা হলো এই ধরনের রুগীকে যখন আমরা ব্লিডিং হবে তখন আমরা এই রুগীগুলোকে আমরা ডায়াগনোসিস করব কী কারণে হচ্ছে এই ব্লিডিংটা হচ্ছে। ঠিক আছে, এই ব্লিডিংটা যদি গর্ভফুল নিচের দিকে থাকে তাহলে এক ধরনের চিকিৎসা, যদি সার্ভিক্সের কোনো প্রবলেমের কারণে যদি ব্লিডিং হয় সেটাও সমস্যা। কী কারণে হচ্ছে, কারণ অনুসারে চিকিৎসা দিতে হবে এপিএইচের। ঠিক আছে, আর তাৎক্ষণিক আমরা রুগীকে বলবো আপনাদের হচ্ছে বেড রেস্টে দেবেন। যদি কোনো মা দেখা যাচ্ছে যে তার 35 সপ্তাহ প্রেগনেন্সি আসলো, কি হচ্ছে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেছে, তাহলে প্রথম হলো তার কমপ্লিট বেড রেস্ট, প্রথম চিকিৎসা। দ্বিতীয় নাম্বার চিকিৎসা হলো আমরা ট্র্যাকজিল ক্যাপসুল দিতে পারি। ঠিক আছে, ব্লিডিং বন্ধ করার ওষুধ ক্যাপসুল ট্র্যাকজিল। ট্র্যাকজিল 500 মিলিগ্রাম, এটা এক্সেসিভ ব্লিডিং থাকলে সেটা বন্ধ করবে। তারপরে আমরা একটা হার্টম্যান সলিউশন তার হাতে লাগায় দিয়ে আমরা একটা গাইনি বিশেষজ্ঞর কাছে রিফার করব। উনি এটা আল্ট্রাসাউন্ড করে দেখবে যে কী ধরনের সমস্যা কারণে এই ব্লিডিংটা হলো। কারণ সাধারণত 32 সপ্তাহ বা 35 সপ্তাহে তার নর্মাল ডেলিভারি করলে বাচ্চা সার্ভাইভ করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। তাহলে আমরা এই রুগীকে ডেলিভারির জন্য আমরা বসে থাকবো না, বা তার তলপেটে ব্যথাও নেই, দেখা যাচ্ছে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, তলপেটে হালকা পাতলা ব্যথা, যেটা ডেলিভারির ব্যথা না। আর ডেলিভারির ব্যথা তো আমি বুঝাইছি, হলে তলপেট শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিছু হচ্ছে না, তাহলে এটা তো অবশ্যই কোনো সমস্যা। তাহলে আমরা আপাতত মুখে ট্র্যাকজিল ক্যাপসুল বা ইঞ্জেকশন দিতে পারি। আর একটা হার্টম্যান সলিউশন, যেহেতু ব্লিডিং হচ্ছে বেশি, একটা হার্টম্যান 1000 সিসি আইভি শিরাপথে 30 থেকে 40 ফোঁটা করে দিতে পারবো পার মিনিটে, তার বেশি হলেও সমস্যা নেই। ফোঁটা পার মিনিটে দেব। ঠিক আছে, তাহলে ট্র্যাকজিল দিলাম, হার্টম্যান সলিউশন শিরাপথে 30 ফোঁটা করে
পার মিনিটে 30 থেকে 40-50 দিলেও কোনো সমস্যা নেই, বেশি ব্লিডিং হলে রানিং দিলেও সমস্যা নেই, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, রিফার করব গাইনি স্পেশালিস্টের কাছে, যেটা কি কারণে তার এই ব্লিডিংটা হচ্ছে, ঠিক আছে। এখন আপনি তো উপর থেকে তো বলতে পারবেন না যে সার্ভিক্সের কাছাকাছি যে হচ্ছে ইমপ্লান্টেশন হয়েছিল, যে ওই ফুলটা নিচের দিকে ছিল বিদায় ব্লিডিং হচ্ছে, এটা তো সোনোলজিস্ট আল্ট্রাসাউন্ড করবে, করার পরে দেখে শুনে তারপরে ডিসিশন দেবে, ঠিক আছে। বা সার্ভিক্সের কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা, বা আরও অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা, ব্লিডিং ডিসঅর্ডারের কারণে ব্লিডিং হচ্ছে কিনা, এগুলো তো আপনার ডায়াগনোসিসের পরেই মূলত চিকিৎসা। কিন্তু প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা গ্রামে বসে একটা ট্র্যাকজিল, একটা হার্টম্যান সলিউশন দিয়েই আমরা গাইনি স্পেশালিস্টের কাছে রিফার করবো, কারণ ও রুগী তো আর বাড়ি বসে ডেলিভারি হবে না, ঠিক আছে। আর ব্লিডিং যদি এক্সেসিভ হয় তাহলে তো রুগী মারা যাবে, ঠিক আছে। গেল। এরপরে হচ্ছে আমরা হচ্ছে নিউনেটাল কেয়ার সম্পর্কে একটু পড়াশোনা করব। নিউনেটাল কেয়ার এটা গ্রামে বসে কিন্তু ডেলিভারি, নর্মাল ডেলিভারি হলে খুব মানে শিখতে হবে। এটা হচ্ছে কি, ডেলিভারি হওয়ার পরে বাচ্চাদের আমরা কি, বাচ্চার জন্মের পর ঠিক আছে, শ্বাস নেওয়া শুরু হলে তার বাইরে থেকে সে অক্সিজেন পাওয়া শুরু করে দিছে। অক্সিজেন না পেলে কি বাচ্চা থাকবে? আমাদের ওর বডিতে যে যে গ্লুকোজ যা দিয়ে দিছে তাতে একদিন না খেয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু অক্সিজেন যদি ডেলিভারি হওয়ার পরে 1 ঘন্টা বন্ধ থাকে, ও মরে ভূত হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ডেলিভারি হওয়ার 1 মিনিটের মধ্যে ওর অক্সিজেন লাগবে। তাহলে আমার কি ওর অক্সিজেন লাঞ্চ চালু করে দিতে হবে না? ওটা শ্বাস প্রশ্বাস নিতে হবে না? তাহলে ডেলিভারি হওয়ার পরেই প্রথম কাজ নাক মুখ ভালো করে মুছে ফেলাতে হবে, বা আমরা ওই হাসপাতালে যেটা সাকার মেশিন আছে দিয়ে মুখে টুকে নাকে টাকে সব লালা টালা বা ওই যে পানি টানি যা থাকে সব পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার পরে পরের কাজ হলো পা উপরের দিকে দিয়ে পিঠের দিকে 2টা থাবা দিতে হবে। দেওয়ার পরে যখন কান্না করে উঠবে তখন বুঝতে হবে যে তাকে রেখে দিতে হবে এবং সে লাঞ্চ চালু হয়ে গেছে। বুঝা যাচ্ছে? এরপরে বাচ্চা সমস্ত অঙ্গ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তাহলে আমরা এটাকে কান্না করা মানে তার লাঞ্চ চালু হয়ে গেছে, সে মোটামুটি অক্সিজেনটা পাচ্ছে। মুখে এত খাবার এত গুরুত্বপূর্ণ না, কারণ তার নাভি মার ওই যে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে যে খাবার নিয়ে আসে সেই খাবার দিয়ে তার মোটামুটি চলবে, আর 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়ালেও সমস্যা নেই, ঠিক আছে। এরপরে গেল, তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হলো আমার কান্না করলো, তারপরে তার সব কিছু ঠিক আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। পা থেকে মাথা পর্যন্ত সব ঠিক আছে কিনা দেখতে হবে, চেক করে দেখতে হবে। যে অনেক বাচ্চার কী হয়েছে, তালু কাটা বাড়ছে, আবার অনেক বাচ্চা দেখা যায় কানে কোনো প্রবলেম আছে, তাহলে এগুলো দেখতে হবে না? তাহলে আমরা কি করতে হবে, তার মাথা দেখতে হবে, চোখ দেখতে হবে, কান দেখতে হবে, নাক দেখতে হবে, মুখের ওপেনিংটা ঠিক আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। তারপরে হাত পা, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা কি হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে, আমরা তো যৌনাঙ্গ দেখি, ঠিক আছে। অনেক সময় যৌনাঙ্গ কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে আমরা পা থেকে মাথা পর্যন্ত সব কিছু চেক করে দেখব, ঠিক আছে। চেক করে দেখব, চেক করে কোনো সমস্যা হলে তো সেটাই তো সমস্যা, তাহলে শিশু বিশেষজ্ঞের কাছে পাঠাবো, আর না সমস্যা হলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে বাচ্চা পরিষ্কার কাপড়ে মুছে রাখতে হবে, অনতিবিলম্বে মায়ের শাল দুধ দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কি করতে হবে, বাচ্চার সারা গা মুছে টুছে এবার বাচ্চাকে মার বুকে লাগা দিতে হবে, যাতে বাচ্চা মার বুকের থেকে দুধ টানা শুরু করতে পারে, কারণ ওর তো বেঁচে থাকার জন্য খাবার লাগবে, বাইরে চলে এসে এখন, এতদিন তো মা ওর যা খাবার খেত তার ভাগ খাইতেও, এখন তো আর খাওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এরপরে গেল, এরপরে আমরা বাচ্চার নাড়ি কাটার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাচ্চা মার ভিতরে যে বন্ধন ছিল সেই নাড়ি, ওই নাড়িটা কেটে দিতে হবে, ঠিক আছে। কেটে দিয়ে ওটা ওইখানে ভায়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, এবং নাড়ির এক অংশ কেটে তো ফেলে দিতে হবে, ওটা ফুলের সাথে বেরোয় যাবে, আর বাচ্চার নাভির কাছে এক অংশ থাকবে, সেটা হচ্ছে ওই যে আপনার গিট দিয়ে তারপরে ওটা ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এরপরে হচ্ছে বাচ্চা আরেকটা জিনিস করতে হবে, বাচ্চা হওয়ার পরপরই এই সমস্ত প্রসেস যখন চালু হলো, বাচ্চা কান্না করলো, তারপরে গরম কাপড়ে রাখতে হবে। বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে হাইপোথার্মিয়া হয়ে মারা যায়, বিশেষ করে শীতের দিকে। পুরো ঠান্ডা শীতে যদি কোনো বাচ্চা হয়, তাকে অবশ্যই ডেলিভারি হওয়ার সাথে সাথেই তুলার মধ্যে রাখতে হবে,
বা ভালো আলো জ্বলে এরকম টেম্পারেচার, রুম টেম্পারেচার বেশি আছে সেই সমস্ত জায়গায় রাখতে হবে। নাহলে তুলার কাপড় টাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে, যাতে আমাদের বডিতে একটু ঠান্ডা হলেই আমরা বেশি একটা হাইপোথার্মিয়া হওয়ার সুযোগ নেই, মানে টেম্পারেচার কমে যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব হাইপোথার্মিয়া হয়ে মারা যায়। দেখো অনেক শীতকালে পৌষ মাসে বা মাঘ মাসে যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার পর কী হয়েছে, মারে নিয়ে এই করতেছে, বাচ্চায় ডেলিভারি করে নানির কোলে ফেলায় রেখেছে, পরে দেখা যাচ্ছে সে বাচ্চা ঠান্ডা হয়ে মরে গেছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে, নাড়ি কাটার পরে অবশ্যই তাকে তুলায় র্যাপিং করতে হবে। তুলা বা হচ্ছে গরম কাপড় যেভাবে পারেন, বা রুমের টেম্পারেচার বাড়ায় ওগুলোকে ভালো করে ঢেকে রাখতে হবে, যাতে টেম্পারেচার ফল না করে, ঠিক আছে। এরপরে বাচ্চাকে কি করতে হবে, এই প্রসেসগুলো হলো, বাচ্চা মার বুকে দিলাম, ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এরপরে বাচ্চাকে রোদ্রে লাগাতে হবে প্রতিদিন হচ্ছে 20 থেকে 30 মিনিট। এটা হচ্ছে সকালবেলা হচ্ছে মিষ্টি রোদ্রে, প্রথম যে রোদ্র উঠবে সেই রোদ্রে ওকে খালি রেখে কালি করে শুধুমাত্র চোখের এখানে একটা পর্দা দিতে হবে আর যৌন অঙ্গে একটা পর্দা দিতে হবে, এই দিয়ে ওকে রেখে দিতে হবে, ঠিক আছে। বসো তুমি আজিজুল ভাই, ওই না বসো, অফিসে বসো। তাহলে ঢেকে রেখে তাহলে আমরা কি করব, রোদ্রে লাগাবো। রোদ্রে লাগানোর পরে আমরা 20-30 মিনিট রোদ্রে লাগাবো, যাতে না হলে প্রথম দিকে বাচ্চা জন্ডিস ডেভেলপ করে, ঠিক আছে, নিউনেটাল জন্ডিস বলে, যাতে আমরা রোদ্রে লাগালে এই জন্ডিসটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে মোটামুটি এরপরে বাচ্চার বয়স যখন 1.5 মাস হবে তখন প্রথম টিকা দিতে হবে। এইটাই মোটামুটি নিউনেটাল কেয়ার এইগুলোর মধ্যেই আসে শর্টকাটে, ঠিক আছে। বন্ধ করে দাও।